দেখো, আমি তোমাকে যেটা বলছি এটা পুরোটাই কলকাতা পুলিশ সূত্রে পাওয়া, এবং কলকাতা পুলিশের কাছে এই ব্যাপারে যে মহিলা অভিযোগ জানিয়েছেন তিনি একটা লিখিত অভিযোগ জমা দিয়েছেন, যেটা এখন পর্যন্ত আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে রাজভবনে এক মহিলা, তিনি পশ্চিমবঙ্গেরই একটি জেলার বাসিন্দা, তিনি কর্মসূত্রে রাজভবনে রয়েছেন এবং রাজভবনের যে হস্টেল রয়েছে সেই হোস্টেলে তিনি থাকেন। 2019 সাল থেকে তিনি রাজভবনে কর্মরত রয়েছেন অস্থায়ী কর্মী হিসাবে, এবং সম্প্রতি তাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয় এবং সেই বিশেষ কাজের দায়িত্ব পাওয়ার পর তিনি রাজ্যপালের সামনাসামনি আসেন এবং রাজ্যপালের সঙ্গে তার পরিচয় হয়, দেখা হয়। এবং এরপরই যেটা তার অভিযোগ, যে এরপরই রাজ্যপাল তাকে একদিন বলেন গত সপ্তাহে যে তার সঙ্গে আলাদা করে এসে দেখা করতে, এবং রাজ্যপালের সঙ্গে সেদিন তিনি রাজ্যপালের চেম্বারে গিয়ে দেখা করেন বলে তিনি তার অভিযোগপত্রে জানিয়েছেন। এবং যেটা জানিয়েছেন যে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি রাজ্যপালের খোঁজখবর, রাজ্যপাল তার খোঁজখবর নেন, তার চাকরির ব্যাপারে খোঁজখবর নেন, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা এইসব জানতে চান। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা ওই মহিলার অভিযোগ, যেটা কলকাতা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে ওই মহিলা অভিযোগ করেন যে তারপরে রাজ্যপাল তার সঙ্গে এমন আচরণ করতে থাকেন যেটা তার ভালো লাগেনি, যাতে তিনি ডিসকমফর্ট ফিল করেছিলেন। এবং তারপরে ওই গত সপ্তাহে সেই ঘটনার পর তিনি যখন রাজ্যপালের চেম্বার থেকে বেরিয়ে আসেন, এরপর রাজ্যপাল তাকে আজকে ফের ডেকে পাঠান। এবং তার যেটা অভিযোগ যে আজকে যাওয়ার সময় তিনি যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয় তার জন্য তিনি তার সুপারভাইজারকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, কিন্তু রাজ্যপালের চেম্বারে ঢোকার পর তার সুপারভাইজারকে রাজ্যপাল চলে যেতে বলেন যে তিনি রাজ্যপাল তার সঙ্গে একা কথা বলবেন। এবং তারপর রাজ্যপাল ওই মহিলার সঙ্গে একা কথা বলতে শুরু করেন, এবং যেটা ওই মহিলার অভিযোগ যে এরপরই রাজ্যপাল তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন এবং যে আচরণ করতে থাকেন তার বিরুদ্ধে তিনি তাতে যথেষ্ট অস্বস্তি বোধ করতে থাকেন। এবং সেই অস্বস্তি বোধ করে তিনি রাজ্যপালের ঘর থেকে বেরিয়ে চলে আসেন, এবং রাজ্যপালের ঘর থেকে বেরিয়ে এসে তিনি সোজা চলে যান রাজভবনের যে কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে। এবং যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর যে এরপরই ওই আউটপোস্টের পুলিশ কর্মীরা ওই ঘটনা জানার পর সেখানে আরও একজন মহিলা পুলিশের অফিসারকে পাঠানো হয়, এবং তারপর গাড়ি করে ওই মহিলাকে সোজা হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়। এবং হেয়ার স্ট্রিট থানায় এসে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তার লিখিত অভিযোগ নিয়েছে এবং সেখানে সরাসরি তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন এই গত সপ্তাহের এবং আজকের ঘটনা বর্ণনা দিয়ে পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আসলে আবার সেই হেয়ার স্ট্রিট থানা। অভিযোগ কি? রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজভবনে কোনো একজন পিসরুমের মহিলা কর্মীকে একাধিকবার শ্লীলতাহানি করেছেন, এবং শেষ পর্যন্ত সেই শ্লীলতাহানির অভিযোগ সংশ্লিষ্ট মহিলা কখন অভিযোগটা জানালেন? যখন 5 দফা নির্বাচন বাকি এবং দক্ষিণবঙ্গে নির্বাচন ঢুকছে, যখন উত্তরবঙ্গে নির্বাচনে ক্লিন সুইপ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 6-এর মধ্যে 6-0-তে হারছে, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। ঠিক সেই সময় রাজভবনে রাজ্যপালকে টার্গেট করা হলো। দেখুন, রাজ্যপাল সম্বন্ধে আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা ভালো না। মানুষটি রাজ্যের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে আদৌ তার পারফরমেন্স আই এম নট স্যাটিসফাইড। আমি সেটা নিয়ে একাধিকবার লেখালেখি করেছি, কথা বলেছি, আপনারাও শুনেছেন। কিন্তু যে সময় দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের একটা নোংরা অভিযোগ তোলা হচ্ছে, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করে দেখুন, সামনে 5 দফা নির্বাচন, 2 দফা নির্বাচন তৃণমূল কংগ্রেস হারছে, 6-0-তে হারছে। আপনাদের যদি মনে থাকে, তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রথম দফা নির্বাচন হওয়ার পর আচমকা একটা সবকটা জায়গায় বিজয় মিছিল বার করেছিলেন, অর্থাৎ মেসেজ দেওয়া যে আমরা জিতে গেছি, এমন একটা ভাবভঙ্গি করা। এটা হচ্ছে ফিয়ার সাইকোলজি, অর্থাৎ আমরা হেরে যাচ্ছি, হেরে গেছি, যাতে কর্মীদের মধ্যে বাকি 3টে নির্বাচন, উত্তরবঙ্গের নির্বাচনের প্রভাব না পড়ে, তার জন্য সেটা বিজয় মিছিল করা হয়েছে। কিন্তু ঘটনাচক্রে পরের 3টে নির্বাচন হওয়ার পর তখন আর শেষ পর্যন্ত সেই বিজয় মিছিল বার করেনি বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং। সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস বার করেনি। ভালো করে খেয়াল করে দেখুন, এটাইতেই ধরা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বেসিক ইন্টেনশনটা কি। এবার তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে মাঝে নামছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্যু নেই,
তৃণমূল কংগ্রেসকে লোকে চোরেদের দল মনে করছেন। 25,753 জনের চাকরি যাওয়ার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। চাকরি চোর, গরু, কয়লা, বালি, পাথর, বেসিক্যালি দলটাই টপ টু বটম চোর। ফলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট একটা তৃণমূল কংগ্রেসের দিকে বিরুদ্ধে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কিছু ইস্যু দরকার ছিল, এবং সেই ইস্যুর ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখুন, কুণাল ঘোষের এই ক্যারেক্টার, এই ঘটনাটাকে ঘটানো হলো। কুণাল ঘোষকে বিদ্রোহী করে তার কান্নাকাটি, তাকে দল থেকে সরানো, তার মুখপত্র পদ থেকে সরানো, তারপর পরবর্তীকালে তার তারকা প্রচারক থেকে সরানো, কুণাল ঘোষের কান্নাকাটি এবং কুণাল ঘোষ একটা বিদ্রোহী মেজাজ নিলেন, কিন্তু দল থেকে তাকে বহিষ্কার করা হলো না। দল থেকে যে মুখপত্র পদ থেকে সরানো হলো, সেই মুখপত্র পদ থেকে সরানোর পরবর্তীকালে দলের সাধারণ সম্পাদক থেকে সরানোর কাজটি, যেটি সুব্রত বক্সির করানোর কথা, সেটা ডেরেক ওব্রায়েনকে দিয়ে করানো হলো। অর্থাৎ পুরো ভ্যালিডিটি যাতে না থাকে, সমস্ত ব্যাপারটা, এই যে চিত্রনাট্য, একটা নিখুঁত চিত্রনাট্য করে মানুষের অ্যাটেনশনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এবং টিভি ইলেকট্রনিক্স মাধ্যমে সারাদিন তৃণমূল কংগ্রেসকে চোর 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 চোর, মমতা চোর অভিষেক চোর, মমতা চোর অভিষেক চোর, মমতা চোর অভিষেক চোর, এই যে বাইনারিটি এখন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সেইটা থেকে অন্তত কিছুক্ষণের জন্য কুণাল ঘোষের এপিসোডের দিকে টিভির বুমগুলো ঘুরতে শুরু করলো। আমি অনেকদিন আগেই বলেছি, অনেকক্ষণ আগেই বলেছি, যে এর আগে বাংলার মনেও বলেছি, পুরো ব্যাপারটা একদম মিডিয়া ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। তার জন্য কুণাল ঘোষ নামক ক্যারেক্টারটাকে নামানো, সব কিন্তু কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে। কুণাল ঘোষ আবার মুখপাত্র হিসেবে কাজ করবে এই নির্বাচনের পর দেখবেন, বা নির্বাচনের আগেও সেটা শুরু হয়ে যেতে পারে। মধ্যখান থেকে কিছুক্ষণ মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া, যে আমরা চোর নই, সবাই চোর নয়, পার্থ চোর, অনুব্রত মণ্ডল চোর, জ্যোতিপ্রিয় চোর, ক্যাবিনেটের মধ্যে আরও দু একজন চোর আছে, কিন্তু ভাইপো সৎ। এই বাইনারিটা তৈরি করার জন্য কুণাল ঘোষ নামক ক্যারেক্টারের এই ইস্যুটাকে তাকে সামনে নিয়ে আসা হলো। আরও তৃণমূল কংগ্রেসের ইস্যু দরকার। তো ইস্যুহীনভাবে নির্বাচন লড়লে তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্সি যে ভোটটা, সেটা তো তৃণমূলের বিরুদ্ধে যাবে। সেইটা যাতে অ্যাসেম্বলিং না হয়, তার জন্য তৃণমূল কংগ্রেসের নতুন ছক তৈরি করলো। ঠিক এই সময় রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ আনলো। দেখুন, রাজ্যপাল মানুষটি সুবিধের নন, সেটা নিয়ে আমি, মানুষটা বা তার কাজকর্ম সুবিধের নন, তার অ্যাক্টিভিটি বাংলার পক্ষে ভালো না, এটা নিয়ে আমি বিস্তর বলেছি। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা বলবো না। আমি যেটা বলছি, যে এর মধ্যে আমি কোনো একটা জায়গায় গন্ধ পাচ্ছি, দুটো তিনটে মানে এভিডেন্স আমি আপনাদের কাছে ফেলছি। প্রথম কথা হচ্ছে, 5 দফা নির্বাচন বাকি, এই সময় রাজ্যপাল যাতে প্রোঅ্যাক্টিভ না হয়, তাকে বসিয়ে দেওয়া এক। দ্বিতীয়ত হচ্ছে, এমন একজন মহিলাকে দিয়ে করানো হলো, যে মহিলা পিস রুমে কাজ করেন, রাজভবনের ভেতরে কর্মচারী, তাকে দিয়ে কাজটা করানো হলো। দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নিতে পারবে না, নোয়িং দ্যাট ওয়েল। হিয়া স্ট্রিট থানায় পুলিশে এফআইআরটা করানো। হিয়া স্ট্রিট থানা আপনারা জানেন, কাজ নেই তো খইবাজ, এদের অফিসারদের কোনো কাজ টাজ থাকে না। হিয়া স্ট্রিট থানা বেসিক্যালি যে কাজটা করে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ওই তার অফিসারদের গোলামিটা করেন। আপনাদের মনে আছে, আমাকে হিয়া স্ট্রিট থানায় 2 দফায় ডেকে পাঠানো হয়েছিল। প্রথমে, তার আগেও একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল, আমি যাইনি। পরবর্তীকালে 2 দফায় ডেকে পাঠানো হয়েছিল। আমি একদম এক্সপেরিমেন্ট হিসেবে 3 ঘন্টার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখছি 7 জন অফিসার ঘিরে আমাকে ভিডিওর রেকর্ডিং করাচ্ছে। কেন? আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গীরা সরকারি খরচে গেছে। পরবর্তীকালে প্রমাণিত হয়ে গিয়েছিল যে সরকারি খরচেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গীরা সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্পেনে নিয়ে গেছিলেন শিল্প আনতে। তো সেই জন্য আমাকে 3 ঘন্টা রিগারাস প্রশ্নের মুখে ভিডিওতে ফেলা হয়েছিল। পরের বার আবার ডাকা হয়, আমি যাইনি, রিফিউজ করি। তো সেই হিয়া স্ট্রিট থানাকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের ওসিটি ভালো তখন ছিলেন, এখন কে আছেন জানি না, কিন্তু হিয়া স্ট্রিট থানাটাকে ব্যবহার করায় লালবাজারের ডিরেক্ট অধীন, তাদের দিয়ে এইসব ফলস কেসগুলোকে প্রমোট করায় না। আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আমি শুনেছি, একাধিক ক্ষেত্রে হিয়া স্ট্রিট থানাকে ব্যবহার করানো হয়, যে হিয়া স্ট্রিট থানা আসলে ডালহৌসি অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করে, ফলে সে রাজভবন হিয়া স্ট্রিট থানার মধ্যে পড়ে। ফলে সেই হিয়া স্ট্রিট থানাকে দিয়ে কিন্তু শেষ পর্যন্ত এই অভিযোগটা মহিলাকে দিয়ে দায়ের করানো হয়। আমি আপনাদের কাছে বলছি, দেখুন, এটা হচ্ছে ভাইপোর ক্রিমিনাল মাইন্ডসেট। ক্রিমিনাল মাইন্ডসেট বলতে ভাইপো একটা কথা মাঝে মাঝে বলেন, আপনারা যদি একটু খেয়াল করেন, যে মাঝে মাঝে বলেন টাইম ইজ ইম্পর্টেন্ট, টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমি কখন দরজা খুলবো সেক্ষেত্রে টাইমটা ইম্পর্টেন্ট, আমি কখন দরজা খুলে কোন বিজেপির বিধায়ককে তুলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি বলছি, অনেক রাজনীতিবিদ, ভালো রাজনীতিবিদ, খারাপ রাজনীতিবিদ, অনেক রাজনীতিবিদ কিন্তু জড়ো হয়েছেন। কিন্তু এই ক্রিমিনাল মাইন্ডসেটে, এত বড় ক্রিমিনাল মাইন্ডসেটের কিছুটা চার্লস শোভরাজের স্টাইলের অপারেশন মোড,
এটা কিন্তু ভাইপো ছাড়া কেউ নয়। ভাইপো এই ধরনের ক্রিমিনাল মাইন্ডসেটের অপারেশনগুলো বেশি চালান এবং আমার নিশ্চিত বিশ্বাস এই রাজ্যপালকে এই মুহূর্তে ফিউজ করে দেওয়ার জন্য এই ভাইপোর ক্রিমিনাল মাইন্ডসেটটা কাজ করেছে, যার জন্য এই সময় তার 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 ওই রাজভবনের একজন মহিলাকে দিয়ে এই অভিযোগটা করানো হলো। সত্য মিথ্যা জানি না, সেটা পরবর্তীকালে সেটা তদন্তে প্রমাণিত হবে, কিন্তু এই সময় অভিযোগটা তুলে দিলে আগামী 5টা বিধানসভা বা 5টা ফেজের নির্বাচনে রাজ্যপাল রিগিং, তৃণমূল কংগ্রেস রিগিং করলে রাজ্যপালের কথা যাতে না শোনা হয় তার জন্য একটা প্যারামিটার আগে বেস পেন তৈরি করা হলো। আরেকটা লাস্ট তথ্য আপনাদের কাছে দিই, যেদিনকে এই অভিযোগটা করানো হলো ঠিক তার পরের দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন একাধিক সভা করতে এই পশ্চিমবঙ্গে। তিনি উঠবেন কোথায়? রাজভবনে। ফলে ঠিক টাইম সিকোয়েন্সটা ভাবুন, 5টা ফেজ নির্বাচন বাকি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে রাজভবনে উঠবেন, সেই সময় একজন মন্ত্রমহিলাকে দিয়ে করানো হলো। আপনারা জানেন এর আগেও রাজ্যপাল একাধিকবার বলেছেন যে তার ওখানে গোয়েন্দা লাগানো হয়েছে, বেশ কিছু অফিসারকে নিয়োগ করা হয়েছে যারা গোয়েন্দাগিরি করে। নন্দিনী চক্রবর্তী যিনি তার সেক্রেটারি করে রাখা হয়েছিল তাকে তিনি ফেরত পাঠিয়েছিলেন, এই রাজ্যপাল পাঠিয়েছিলেন। দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে এই সময়টাকে বাছাটাই আমার মনে হয়েছে এটা ভাইপোর ক্রিমিনাল মাইন্ডসেটের এটা অ্যাক্টিভিটি। এবং আরও আমি নিশ্চিত হয়েছি যে হেয়ার স্ট্রিট থানাকে এই অপারেশন মোডে লাগানো হয়েছে। হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার আমাকে কিছুদিন আগে বলেছেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তিনি বলেছেন শর্মাবাবু বিশ্বাস করুন ভালো লাগে না, কিন্তু সমস্ত এই ধরনের কাজগুলোই আমাদের দিয়ে করানো হয়। আমি জানি না রাজ্যপালের ক্ষেত্রেও সেটা করানো হলো কি না, হয়তো সেটাই ভবিষ্যৎ প্রমাণ মিলবে, কিন্তু সময় বলছে এটা ভাইপোর ক্রিমিনাল মাইন্ডসেটের প্ল্যানিং যে এই সময়ে রাজভবনকে প্রেশারে রেখে ভোটটাকে বার করে নিয়ে আসো। দেখুন আপনারা বাংলার মানুষ দেখুন যে কোন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিকে এই বাংলার ইজারা মানুষ ভোট দিয়েছে। একটি ভোট এই পার্টিটাকে দেওয়া মানে এই ধরনের ক্রিমিনাল মাইন্ডসেটের অ্যাক্টিভিটি আগামী দিনে বাংলায় কিন্তু সাংঘাতিকভাবে বাড়বে, এটা বলার অপেক্ষা রাখে না।